আসুন, আসুন তিতির মেম সাহেব। স্যার লাইব্রেরি ঘরেই আছেন। সারা রাত ঘুমাননি, প্রাচীন তিব্বতী কিছু পাণ্ডুলিপি নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলেন। কি ব্যাপার তিতির ম্যাডাম, আজ ভোর ভোর দেবী দর্শনের সৌভাগ্য? হ্যাঁ বলি, সাইবার ক্রাইমের দুনিয়ায় কি তবে কোনো ঐতিহাসিক বিপর্যয় ঘটলো নাকি? হ্যাঁ, আপনি কি করে বুঝলেন যে এটা আমি? আপনি তো দেবীর দিকে কোনোদিনই সরাসরি তাকাননি স্যার। তা তুমি ঠিকই বলেছ তিতির। সারা জীবন শুধু ইতিহাসের পাতার দিকে তাকিয়েই কাটিয়ে দিলাম। প্রম্পট রেসপন্স স্যার। রিজার্ভ ব্যাংকের কলকাতার মেন ডেটা সার্ভার পুরো লকডাউন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে যারা এটা করেছে তারা কোনো টাকা চায়নি, কোনো জরুরি ডেটা ডিলিটও করেনি, শুধু ফায়ারওয়ালগুলো ভেঙে এই ধাঁধাটা রেখে গেছে। আর এপিগ্রাফি নিয়ে যেটুকু যা আপনার থেকে শিখেছি, আমার মনে হয়েছে লিপিটা রূপান্তরের আগে দেখতে অবিকল প্রাচীন ব্রাহ্মী বা খরষ্টির মতো লাগছিল। তবে এই ধাঁধার অর্থ উদ্ধার আমারও ক্ষমতার বাইরে। দুর্দান্ত তিতির, যে এটা করেছে সে কোনো সাধারণ হ্যাকার নয়। সে চাণক্যের অর্থশাস্ত্রকে একদম গুলে খেয়েছে। আপনি আপনি আমার কোডটা ক্র্যাক করে দিলেন স্যার। আপনি এটা করতে পারলেন স্যার। আমার এত দিনের পরিশ্রম ধুলোয় মিশিয়ে দিলেন। আমি ভেবেছিলাম আমার কথা চিন্তা করে অন্তত আপনি নিজে থেকে সরে যাবেন। কেন্দ্রে বসিয়া যে রচে চক্র, তার ঠিক পাশে বৈরী বক্র। মিত্রের ব্যাস তার ওপারে, গুপ্ত রতন রাখিবে কার ধারে। নমস্কার, ওয়েলকাম টু ফ্যাবুলাস টেলস। গল্প আমার, গল্প তোমার। আপনাদের সঙ্গে রয়েছি আমি গোরা। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। এবার আসা যাক আজকের গল্পের কথায়। আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুভাষিস সাঁতরার কলমে এক অসাধারণ রহস্য রোমাঞ্চের গল্প, চক্রবুহে চাণক্য। ইতিহাসের অধ্যাপক অনির্বাণ সেনগুপ্ত সিরিজের এটাই প্রথম গল্প। ইতিহাস, রহস্য আর রোমাঞ্চের এক অদ্ভুত মেলবন্ধনে তৈরি এই গল্পটি আপনাদের কেমন লাগে সেটাই এখন দেখার। আজকের গল্প পাঠে রয়েছে শুভায়ন, আর অধ্যাপক অনির্বাণ সেনগুপ্তের চরিত্রে রয়েছে সুরঞ্জন ঘটক। আর কথা বাড়াবো না, এবার আলো আঁধারের এই রহস্যের জগতে আপনাদের নিয়ে চলি। আর হ্যাঁ, গল্পের আবহ, চরিত্রের কণ্ঠ আর প্রতিটি শব্দকে আরও ভালোভাবে অনুভব করতে কানে হেডফোনটা লাগিয়ে নিন। তাহলে শুরু করা যাক চক্রবুহে চাণক্য। রাত্রি দ্বিপ্রহর। কলকাতা পুলিশের সাইবার সেলের শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসেও বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছিল তিতির বসুর মুখে। কিছুক্ষণ আগেই সে খবর পেয়েছিল রিজার্ভ ব্যাংকের ইস্টার্ন জোনে, অর্থাৎ কলকাতার মেইন ডেটা সার্ভার কেউ বা কারা লকডাউন করে দিয়েছে। নজিরবিহীন সাইবার হামলা হয়েছে। একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা অচল করে মূল নেটওয়ার্ককে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। প্রথমে আক্রমণকারী নেটওয়ার্কের একাধিক নিরাপত্তা স্তর নীরবে অতিক্রম করেছে। তারপর প্রশাসনিক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে মূল নেটওয়ার্ক সেগমেন্টকে বিচ্ছিন্ন করে দিয়েছে। সিকিউরিটি অপারেশন সেন্টারের বিশাল ভিডিও ওয়ালে একের পর এক ক্রিটিক্যাল অ্যালার্ট জ্বলছে। সবচেয়ে বিস্ময়ের বিষয়, এটি কোনো প্রচলিত র্যানসাম ওয়ার নয়। সাধারণত এমন আক্রমণের পর হ্যাকাররা মুক্তিপণ দাবি করে, অধিকাংশ ক্ষেত্রেই সেটা ক্রিপ্টোকারেন্সিতে। কিন্তু এখনও তেমন কোনো দাবি নেই, কোনো হুমকিও নেই।
এক কথায় বলে নিখুঁত শল্য চিকিৎসার মতো অপারেশন। এত হাই সিকিউরিটি সার্ভার লকডাউন করা কোনো সাধারণ হ্যাকারের কর্ম নয়। তিতিরের মনে হলো মাইথোলজির পাতা থেকে উঠে আসা কোনো এক রহস্যময় জাদুকর যেন তার জাদুকাঠি ঘুরিয়ে ব্যাংকের ফায়ারওয়ালগুলোকে এক লহমায় স্তব্ধ করে দিয়েছে। স্ক্রিনের দিকে তাকালো তিতির। মনিটরের স্ক্রিন জুড়ে সবুজ রঙের কোটি কোটি বাইনারি কোড এক নাগারে ওপর থেকে নিচে নেমে আসছিল। কিন্তু তিতির খেয়াল করলো সেই কোডগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে এসে থমকে যাচ্ছে। তিতির মাউসটা স্ক্রোল করে কোডের একেবারে শেষে গেল। সেখানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল না। সেখানে একটা টেক্সট বক্সের ভেতর অদ্ভুত কিছু জ্যামিতিক হরফ ফুটে উঠেছিল। দেখতে অনেকটা প্রাচীন ভারতের কোনো লিপির মতো। তিতির তার ল্যাপটপে দ্রুত একটা ট্রান্সলেশন অ্যালগোরিদম রান করালো। স্ক্রিনের সেই অদ্ভুত লিপিগুলো ভেঙে যখন বাংলা অক্ষরে রূপান্তরিত হতে শুরু করেছে, তিতিরের তা দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গেল। সেখানে বাইনারি কোডের জায়গায় ফুটে উঠেছে কিছু ধাঁধা। ধাঁধাগুলো পড়েই তিতিরের মুখ ফ্যাকাশে হয়ে যায়। কেন্দ্রে বসিয়া যে রচে চক্র, তার ঠিক পাশে বৈরী বক্র। মিত্রের বাস তারও ওপারে, গুপ্ত রতন রাখিবে কার দ্বারে। মাথায় হাত দিয়ে বসে পড়ল তিতির। এ আবার কেমন ফ্যাসাদ রে বাবা! হ্যাকার আবার ধাঁধা রেখে যাচ্ছে? কেনই বা রেখে যাচ্ছে? সাধারণত হ্যাকাররা তো এমন করে ট্রেস দেয় না। বিগত 8 বছর ধরে কলকাতার পুলিশের সাইবার সেলের অন্যতম ভরসাস্থল তিতির। নিজের ব্রিলিয়ান্সে ভর দিয়ে তাবড় তাবড় কেস সলভ করে দেওয়ার নজির আছে তার, তাই দ্রুত পদোন্নতিও ঘটেছে। কিন্তু এমন অদ্ভুত বার্তার মুখোমুখি সে আগে কখনো হয়নি। ঘড়ির দিকে তাকালো সে। ভোর 4টে বাজতে যায়। দ্রুত নিজের কর্তব্য স্থির করল তিতির। ল্যাপটপের মেমোরি ডাম্প, লগ ফাইল এবং সন্দেহজনক বাইনারি স্ট্রিংগুলো একটি এনক্রিপ্টেড ফরেনসিক ড্রাইভে সংরক্ষণ করল সে। তারপর সিস্টেমে নিজের ডিজিটাল স্বাক্ষর রেখে টার্মিনাল লক করে বেরিয়ে এলো। সাইবার ক্রাইম সেলের করিডোর তখন প্রায় ফাঁকা। রাতভর কাজ করা কয়েকজন অফিসার ক্লান্ত চোখে এখনো মনিটরের দিকে তাকিয়ে। কেউ জানে না ঠিক কী ঘটছে, তবে সবাই বুঝতে পারছে এটা সাধারণ কোনো সাইবার আক্রমণ নয়। নিজের শখের স্করপিও গাড়ির চালকের সামনে উঠে বসল তিতির। গাড়ি ছুটতে শুরু করলো আলো অন্ধকারে ঘুমিয়ে থাকা কলকাতা শহরকে ত্যাগ করে তার যমজ শহর, ইতিহাসের দিক থেকে আরও প্রাচীন হাওড়ার দিকে। তিতির জানে তাকে এই গোলকধাঁধা থেকে মুক্ত করতে পারে কেবল একজন। সমগ্র বাংলায় তার মতো করে ইতিহাস এবং পুরাতত্ত্বকে গুলে খাওয়া ব্যক্তিটি হাত দুটি নেই। শুধু তাই নয়, অপরাধ জগৎ এবং অপরাধীদের মনস্তত্ত্ব জানতেও তার জুড়ি মেলা ভার। তাই কলকাতা পুলিশের বাঘা বাঘা অফিসার যখনই কোনো মারাত্মক থ্রেটের সম্মুখীন হয়, দ্বারস্থ হয় এই লোকটির। তিতির জানে এই ধাঁধা উদ্ধার করতে পারে কেবল ওই একজন ব্যক্তি। তিতির যদিও পার্সোনালি পরিচিত ওই ভদ্রলোকের সঙ্গে। তিতিরের গাড়ি যখন হাওড়ার এক পুরনো গলিতে প্রবেশ করল, তখনও ভোরের আলো ফোটেনি সেইভাবে। চারিদিকে আধো অন্ধকার। কাল রাত্রিতে সম্ভবত বৃষ্টি হয়েছিল। রাস্তাঘাটে এখনো ভেজা ছাপ স্পষ্ট। ভেজা রাস্তার ওপর ল্যাম্পপোস্টের হলদে নিভু নিভু আলো পরিবেশকে আরও মায়াময় করে তুলেছে। ওই তো গলির শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে বিশাল প্রাচীন বাড়িটা। কয়েক মুহূর্ত স্থির হয়ে গাড়িতেই বসে রইল তিতির। এত ভোরে আসা ঠিক হচ্ছে নাকি সেটা নিয়ে একবার দোলাচলে ভুগল সে। কিন্তু পরিস্থিতি তাকে সেই সব ভাববার অবকাশই দিল না। এখন পারলে ইনি পারবে তাকে এই দ্বিধাদ্বন্দ্ব থেকে মুক্ত করতে। সে গিয়ে দরজায় কড়া নাড়ল। 1 বার, 2 বার, 3 বার।
অবশেষে ভারী কাঠের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। দরজার ওপারে দাঁড়িয়েছিলেন মনোজ তামাং, বেটে খাটো, পেশিবহুল, তামাটে গায়ের রং, মুখ ভর্তি কাটা দাগ। প্রথম দেখায় তাকে সাক্ষাৎ শয়তান মনে হলেও তিতি জানে এই মানুষটির হৃদয় শিশুর মতো কোমল। সে বহুদিন ধরে চেনে মনোজকে। শুধুমাত্র এই মানুষটি প্রফেসর অনির্বাণ সেনগুপ্তের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। বহু বছর ধরে ছায়ার মতো সঙ্গে আছেন তার। প্রফেসরের নিজের বলতে এই মনোজ ছাড়া কার্যত আর কেউই নেই। না কেউ নেই নয়, প্রফেসর না মানলেও তিতির আছে। তাই তো দরকারে অদরকারে প্রফেসরের কাছে ছুটে আসে সে। প্রফেসরের খোঁজ নেয় প্রয়োজন অপ্রয়োজনে। মনোজ তিতিরকে দেখে বিস্মিত হলেও মুখে তার লেশমাত্র প্রকাশ পেল না। তিতির তার পরিচিত মুখ, যদিও তার অভিজ্ঞ চোখ বুঝে নিল এত ভোরে তিতির বোস কোনো সাধারণ কারণে আসেনি। সে মৃদু হেসে দরজাটা আরও খুলে দিল। আসুন আসুন তিতির মেম সাহেব, স্যার লাইব্রেরি ঘরেই আছেন। সারা রাত ঘুমাননি, প্রাচীন তিব্বতী কিছু পাণ্ডুলিপি নিয়ে ঘাটাঘাটি করছিলেন। বিশাল অন্দরমহল পেরিয়ে তিতির যখন লাইব্রেরি ঘরে পৌঁছালো, তখন চারিদিকের হাজার হাজার পুরনো বইয়ের সুবাস ও স্তব্ধ পরিবেশ তার বিচলিত মনকে কিছুটা শান্ত করল। ঘরের এক কোণে টেবিল ল্যাম্পের মৃদু আলোয় টেবিলের ওপরেই ঝুঁকে বসেছিলেন প্রফেসর অনির্বাণ সেনগুপ্ত। কাঁচা পাকা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, আর পরনে একটা স্কাই ব্লু শার্ট। তিতিরের চোখের সামনে যেন বহুদিনে জোর করে টেনে রাখা একটা ধূলি ধূসর পর্দা উন্মোচন হচ্ছিল। সময় যেন থমকে গেছে ঠিক 10 বছর আগে। প্রেসিডেন্সির অডিটোরিয়াম। প্রথমবার প্রফেসরকে দেখেছিল সে। ওনার পরনে সেদিনও স্কাই ব্লু রঙের একটি শার্ট ছিল। আজও তা ভোলেনি তিতির। সেদিন ইতিহাস ও বিজ্ঞানের মেলবন্ধন নিয়ে একটা সেমিনারে বক্তৃতা দিতে উঠেছিলেন প্রফেসর। প্রফেসরের জ্ঞানদীপ্ত কণ্ঠ আর স্মার্টনেসের জোরে গোটা হলঘর মুগ্ধ হয়ে শুনছিল তার কথা। তিতির সেদিন প্রথম দর্শনেই প্রফেসরের গুণমুগ্ধ হয়ে পড়েছিল। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখেছিল সে শুধু একা নয়, অডিটোরিয়ামের বহু ছাত্রী অপলক দৃষ্টিতে তাকিয়ে প্রফেসরের দিকে। সেদিন হঠাৎ কেমন এক অজানা ঈর্ষা আর রাগ হয়েছিল তিতিরে। কম্পিউটার সায়েন্সের তুখোড় ছাত্রী তিতির বসু কেবলমাত্র প্রফেসরের সাথে ঘনিষ্ঠতা বাড়াতেই হঠাৎ করে ইতিহাসের অনুরাগী হয়ে উঠেছিল। প্রফেসরের কোনো সেমিনার বা ওপেন লেকচার মিস করতো না সে। ধীরে ধীরে প্রফেসরের প্রিয় ও ঘনিষ্ঠ ছাত্র ছাত্রীদের মণ্ডলে প্রবেশ ঘটেছিল তার। কিন্তু ওইটুকুই। তিতির বহুবার প্রফেসরের মুখোমুখি দাঁড়িয়ে নিজের মনের কথা বলতে চেয়েছে, কিন্তু প্রতিবারই থমকে গেছে। সে বুঝতে পেরেছিল প্রফেসর অত্যন্ত অমায়িক হলেও নিজের ব্যক্তিগত জীবনের চারপাশে কেমন এক অদৃশ্য অলঙ্ঘনীয় দেওয়াল তুলে রেখেছেন। আজও প্রফেসরের পরনে সেই স্কাই ব্লু শার্ট আর ট্রাউজার্স দেখে তিতিরের বুক ঠিক 10 বছর আগের মতোই তোলপাড় করে উঠল উথাল পাথাল হওয়া সমুদ্রের মতো। তবে খুব দ্রুত নিজেকে সামলালো তিতির। এখন প্রফেসর সেনগুপ্তের কাছে সে এসেছে কর্তব্যের প্রয়োজনে। সে খুব দ্রুততার সঙ্গেই পেশাদারিত্বের খোলসে আবার ঢেকে নিল নিজের কোমল নারী সত্তাকে। তিতিরের পায়ের আওয়াজ পেয়েই প্রফেসর সচকিত হলেন। তার দিকে সোজাসুজি না তাকিয়েই বললেন, কি ব্যাপার তিতির ম্যাডাম, আজ ভোর ভোর দেবী দর্শনের সৌভাগ্য? হ্যাঁ বলি, সাইবার ক্রাইমের দুনিয়ায় কি তবে কোনো ঐতিহাসিক বিপর্যয় ঘটলো নাকি? হ্যাঁ প্রফেসরের কণ্ঠে চিরপরিচিত রসিকতার সুর। তিতির মৃদু হেসে বলল, আপনি কি করে বুঝলেন যে এটা আমি? আপনি তো দেবীর দিকে কোনোদিনই সরাসরি তাকাননি স্যার। তা তুমি ঠিকই বলেছ তিতির,
সারা জীবন শুধু ইতিহাসের পাতার দিকে তাকিয়েই কাটিয়ে দিলাম। প্রফেসর টিপ্পনি করলেন। সামান্য চুপ করে থেকে ও আর সময় নষ্ট না করা সমীচীন হবে না ভেবে সরাসরি প্রফেসরের সামনে চেয়ারটা টেনে বসে পড়ল তিথি। তারপর ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে প্রফেসরের সামনে মেলে ধরল। স্ক্রিনে তখনও জ্বলজ্বল করছে সেই 4 লাইনের অদ্ভুত ধাঁধা। প্রম্পট রেসপন্স স্যার, রিজার্ভ ব্যাংকের কলকাতার মেন ডেটা সার্ভার পুরো লকডাউন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে যারা এটা করেছে তারা কোনো টাকা চায়নি, কোনো জরুরি ডেটা ডিলিটও করেনি, শুধু ফায়ারওয়ালগুলো ভেঙে এই ধাঁধাটা রেখে গেছে। আর এপিগ্রাফি নিয়ে যেটুকু যা আপনার থেকে শিখেছি, আমার মনে হয়েছে লিপিটা রূপান্তরের আগে দেখতে অবিকল প্রাচীন ব্রাহ্মী বা খরষ্টির মতো লাগছিল। তবে এই ধাঁধার অর্থ উদ্ধার আমারও ক্ষমতার বাইরে। আসলে কম্পিউটার ঘেঁটে ঘেঁটে আর ইতিহাস চর্চা না করে করে আমার মস্তিষ্কেও মরচে পড়েছে। এখন একমাত্র আপনিই আছেন যিনি আমায় এই অকুল পাথার থেকে উদ্ধার করতে পারেন স্যার। প্রফেসর সেনগুপ্ত সোজা হয়ে বসলেন। স্ক্রিনের দিকে তাকিয়ে কিছু যেন বিড়বিড় করলেন। পরক্ষণেই তার চোখের মণি দুটো স্থির হয়ে গেল। তিনি আবার ধাঁধাটা পড়তে লাগলেন। কেন্দ্রে বসিয়া যে রচে চক্র, তার ঠিক পাশে বৈরী বক্র। মিত্রের ব্যাস তার ওপারে, গুপ্ত রতন রাখিবে কার ধারে। কয়েক মুহূর্তের জন্য ঘরের সম্পূর্ণ নীরবতা নেমে আসে। শুধু সেই নিস্তব্ধতা খান খান করে দিচ্ছিল প্রফেসরের প্রিয় টেবিল ঘড়ির টিকটিক আওয়াজ। প্রফেসর হঠাৎ উত্তেজিত হয়ে জোরে টেবিল চাপড়ে উঠলেন। তার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। দুর্দান্ত তিতির, যে এটা করেছে সে কোনো সাধারণ হ্যাকার নয়। সে চাণক্যের অর্থশাস্ত্রকে একদম গুলে খেয়েছে। এই ধাঁধাটা আসলে চাণক্যের বিখ্যাত মণ্ডলা তত্ত্বকে উপস্থাপন করেছে, বুঝেছ? মণ্ডলা তত্ত্ব, সেটা ঠিক কি? আর এখানে সাইবার হ্যাকিংয়ের সঙ্গে কি সম্পর্ক? আর হ্যাকার নিজের উদ্দেশ্যে এভাবে ধাঁধার মাধ্যমে জানাচ্ছেই বা কেন? আর আপনি কিভাবে এতটা শিওর হচ্ছেন স্যার? সেটাই তো খেলা হে। ওরা তোমাদের সরাসরি চ্যালেঞ্জ করছে। দাঁড়াও খানিকক্ষণ, একটা ব্যাপার দেখাই। প্রফেসর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ঘরের এক কোণে রাখা হোয়াইট বোর্ডের সামনে গেলেন। রীতিমতো উত্তেজিত হয়ে উঠেছেন তিনি। এরপর হঠাৎই তিনি একটা বৃত্ত আঁকলেন। তিতিরের উদ্দেশ্যে বললেন, মণ্ডলা তত্ত্ব হচ্ছে চাণক্যের রাষ্ট্রনীতির প্রধান নীতি। বোর্ডের দিকে দেখো কি পরিমাণ দূরদর্শী ছিলেন এই চাণক্য বা কৌটিল্য। চাণক্যের মণ্ডলা তত্ত্বে 12টি বলয় বা উপাদান আছে। এই যে প্রথম লাইনটা দেখো, কেন্দ্রে বসিয়া যে রচে চক্র। চাণক্যের মতে মণ্ডলের কেন্দ্রে থাকে বিজিগীষু, অর্থাৎ মূল রাজা। তোমাদের এই ব্যাংকিং সিস্টেমের কেন্দ্রবিন্দু বা সেন্টার কোনটা? মেইন সেন্ট্রাল সার্ভার। আমার মতে হ্যাকার ওটাকে কেন্দ্র বলছে, বুঝেছো? প্রফেসর বৃত্তের বাইরে একটা গোল করলেন। তৃতীয় লাইনে আছে তার ঠিক পাশে বৈরী চক্র। না, ভুল হলো, বৈরী বক্র। চাণক্যের নীতি বলে কেন্দ্রীয় রাজার রাজ্যের সীমানা ঘেঁষে যে প্রতিবেশী রাষ্ট্র থাকে সেই হলো ওরই বা প্রকৃতগতভাবে কেন্দ্রের রাজার স্বাভাবিক শত্রু। তোমাদের মেইন সার্ভারের সীমানা ঘেঁষে প্রথম যে সিকিউরিটি প্রোটোকল কোনটা থাকে তিতির? তিতির উত্তেজিত হয়ে বলে উঠল, মেইন ফায়ারওয়াল, যেটাকে হ্যাকার ক্র্যাশ করিয়েছে। ঠিক তাই, এক্স্যাক্টলি। কিন্তু চাণক্যের আসল চাল লুকিয়ে আছে তার তৃতীয় লাইনে।
মিত্রের বাস তারও ওপারে। শত্রুর সীমানা ঘেঁষে যে রাজা থাকে সে হলো কেন্দ্রের রাজার স্বাভাবিক বন্ধু, কারণ শত্রুর শত্রু সবসময় মিত্র হয়। হ্যাকার তোমাদের ফায়ারওয়ালে ব্যস্ত রেখেছে। সবাই ভাবছে ফায়ারওয়ালটা হ্যাক হয়েছে, কিন্তু চাণক্যের নীতি অনুযায়ী হ্যাকারের আসল চোখ কিন্তু ওই ফায়ারওয়াল বা শত্রুর ওপারে লুকিয়ে থাকা মিত্রর ওপর। তিতিরের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ওপারের মিত্র? ও মাই গড! ফায়ারওয়ালের ঠিক ওপারেই থাকে আমাদের অফলাইন ব্যাকআপ ডেটাবেস, কিন্তু ওটা তো ব্যাংকের চত্বরে নেই। ওটার তো ফিজিক্যাল সার্ভার রয়েছে অন্যান্য জায়গায়। একদম ঠিক, ইয়েস, ইউ আর রাইট। প্রফেসর শেষ লাইনটার ওপর মার্কার দিয়ে দাগ দিলেন। গুপ্ত রতন রাখিবে কার দ্বারে। এখানে গুপ্ত মানে সিক্রেট, রতন মানে অমূল্য কিছু। হ্যাকার ফায়ারওয়াল ক্র্যাশ করিয়ে তোমাদের মনোযোগ ওদিকে ঘুরিয়ে দিয়েছে, যাতে কিনা তোমরা আসল ব্যাকআপ ডাটাবেসটার কথা ভুলেই যাও। এই মুহূর্তে হ্যাকার ওই ব্যাকআপ ডাটা সোর্সের দরজায় কড়া নাড়ছে। তিতির, তোমাদের অফলাইন ব্যাকআপ ডাটাবেসের ফিজিক্যাল লোকেশনটা ঠিক কোথায় বল তোমা? সল্টলেক সেক্টর 5-এর একটা আন্ডারগ্রাউন্ড ডেটা সেন্টার, স্যার। তাহলে আর এক মুহূর্ত সময় নষ্ট নয়, তুমি গাড়ি স্টার্ট দাও, আমি একটা জরুরি ফোন কল সেরেই আসছি। প্রফেসর অনির্বাণ সেনগুপ্ত সোজা হয়ে উঠলেন। আড়ালে গিয়ে ফোনে কাউকে কিছু একটা বলে কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বললেন, নাও চলো তিতির, চাণক্যর নীতিতে বলিয়ান কাউকে হারাতে হলে আমাদের চাণক্যর মতো করেই ভাবতে হবে। ও যদি প্রথম বলয়ে আক্রমণ দেখায়, আমাদের সোজা দ্বিতীয় বলয়ে গিয়ে ফাঁদ পাততে হবে, কি বুঝলে? আর তাছাড়া ইতিহাসের পাণ্ডিত্য যার, তাকে সামনাসামনি দেখারও একটা কৌতূহলও হচ্ছে বটে। হাওড়া ব্রিজ পেরিয়ে গাড়ি যখন বাইপাস ধরে সল্টলেকের দিকে এগোচ্ছিল, বাইরে আড়ামোড়া ভেঙে শহর ধীরে ধীরে ইঁদুর দৌড় শুরু করবে বলে প্রস্তুত হচ্ছিল। তবুও গাড়ির ভেতরে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল তখনও। তিতিরের শরীর শিহরিত হচ্ছিল মাঝে মাঝেই। সেটা যতটা না নিজের আসন্ন শত্রুর কথা চিন্তা করে, তার চেয়েও বেশি পাশে বসা মানুষটির জন্য। তার পছন্দের মানুষ, সারা জীবন ধরে একজনকেই মন প্রাণ ঢেলে ভালোবেসে যাওয়া মানুষ বসে আছে তার পাশে। প্রফেসরের শরীর দিয়ে ভেসে আসা এক পরিচিত সুবাস আর তার পাশে বসে থাকার এই অদ্ভুত অনুভূতি তিতিরকে মনস্তাত্ত্বিক এক দ্বন্দ্বে ফেলে দিচ্ছিল বারবার। তিতির ভুলে যাচ্ছিল তার কর্মের উদ্দেশ্য। তিতিরের পাশের আসনে বসা মানুষটি যেন এক অগাধ জ্ঞানের মহাসমুদ্র, অথচ জীবনের হিসেবে বড্ড নিঃসঙ্গ, বড্ড একরোখা। তিতির জানে প্রফেসরের জীবনের চারপাশে যে অদৃশ্য দেওয়াল, তার ওপারে প্রবেশাধিকার আছে কেবলমাত্র একজনের, প্রফেসরের ছায়াসঙ্গী পাহাড়ি মানুষটি, মনোজ তামা। অনেকে বলতো প্রফেসরের জীবনে অতীতে ঘটে যাওয়া কোনো এক ট্র্যাজেডি নাকি তাকে সংসারীমুখো হতে দেয়নি, কিন্তু সে বিষয়ে প্রশ্ন করার সাহস প্রফেসরের প্রখর ব্যক্তিত্বের সামনে কারোরই হয়নি। স্টিয়ারিংয়ে হাত রেখে তিতিরের মনে পড়ে যাচ্ছিল বিগত 8 বছর আগে ঘটে যাওয়া ঘটনাবলী। প্রেসিডেন্সি থেকে কম্পিউটার সায়েন্সের ফার্স্ট ক্লাস পাওয়ার পর কর্পোরেট ওয়ার্ল্ডের লক্ষ টাকার মাইনের অফার এক লহমায় পায়ে ঠেলে দিয়েছিল তিতির। সে বেছে নিয়েছিল কলকাতা পুলিশের সাইবার সেলের চ্যালেঞ্জিং জীবন। পুরুষ প্রধান এই ডিপার্টমেন্টে নিজের যোগ্যতা প্রমাণ করা সহজ কাজ ছিল না, কিন্তু সে ছেলেবেলা থেকেই পুলিশের উর্দি গায়ে জড়াতে চেয়েছিল। রাত জেগে কোডিং ভাঙা, ডার্ক ওয়েবের অলিগলিতে অপরাধীদের পিছু ধাওয়া করা, এই লড়াইয়ে তিতিরকে কেবল একটা মানুষই শক্তি জুগিয়েছিল,
প্রফেসরের সেই অমুক বাণী আজও মনে আছে তার। তিতিরের সিদ্ধান্ত শুনে সেনগুপ্ত স্যার হাসি মুখে বলেছিল, জ্ঞান যখন ন্যায়ের সঙ্গে যুক্ত হয় তিতির, তখন যে কোনো জটিল বাধাই আর জটিল লাগে না। এই কারণেই প্রফেসরকে সে কেবল ভালোবাসে না, তাকে প্রচণ্ড শ্রদ্ধা করে। আজ প্রফেসরের সেই ছায়াই তিতিরকে এই ভয়ঙ্কর সাইবার অ্যাটাকের বিরুদ্ধে লড়ার সাহস দিচ্ছে। এমন সময় হঠাৎই প্রশ্ন করে তিতির, স্যার, হ্যাকার যদি ব্যাকআপ সার্ভারে ঢুকে যায়, তবে রিজার্ভ ব্যাংকের কোটি কোটি টাকার লেনদেনের রেকর্ড আর এনক্রিপশন কি মুছে যেতে পারে? তিতির এক্সেলারেটরে চাপ বাড়ালো। প্রফেসর চশমাটা নাকের ওপর খানিকটা তুলে বললেন, তিতির, চাণক্য কখনো ধ্বংসের জন্য রাজনীতি করতেন না, করতেন নিয়ন্ত্রণের জন্য। হ্যাকার শুধু ডাটা চুরি বা মুছতে চায় না, সে ব্যাকআপের মূল নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চায়। চাণক্যের এই মণ্ডলা তত্ত্বে কিন্তু 12টি বলয়ের কথা বলা আছে, বুঝেছ? আমরা কেবল তৃতীয় বলয়ে পৌঁছেছি এখন, মিত্র বা ব্যাকআপ সার্ভার। কিন্তু হ্যাকার যদি চাণক্যের পুরো ছক কষে থাকে, তবে 4 নম্বর বলয়টি হলো পরিমিত্র। তার মানে? তিতিরের চোখ তখন রাস্তার দিকে হলেও সে বাধ্য ছাত্রীর মতো কথা শুনছে প্রফেসরের। তার মানে সল্টলেকের এই আন্ডারগ্রাউন্ড ডেটা সেন্টারে যে সিকিউরিটি পার্সোনেল বা সিস্টেম রয়েছে, বা যে অ্যাডমিন বসে আছে, তাদের মধ্যেই কেউ হ্যাকারের সঙ্গে যুক্ত বা অজান্তে সাহায্য করছে। শত্রুর বন্ধু সবসময় সিস্টেমের ভেতরেই বসে থাকে, বুঝেছ? তাই নাকি? সল্টলেক সেক্টর 5-এর নির্জন একটি ভবনের বেসমেন্টে স্করপিও থামালো তিতির। চটজলদি তার আইডেন্টি কার্ড দেখিয়ে প্রফেসরকে নিয়ে ভিতরে প্রবেশ করল সে। সার্ভার রুমের কনকনে ঠান্ডায় সারি সারি নীল লাল আলো জ্বলছে নিভছে। তিতির দ্রুত মেইন টার্মিনালে বসে কোড রান করায়। গট ইট। কিছুক্ষণ পরেই উত্তেজনায় চিৎকার করে ওঠে তিতির। স্যার, আপনি ঠিক বলেছিলেন। প্রধান ফায়ারওয়াল ক্র্যাশ করার পর পুরো ব্যাকআপ ফাইলগুলো এনক্রিপ্ট হতে শুরু করেছে, কিন্তু এই প্রসেসটা বাইপাস করার জন্য লোকাল অ্যাডমিন অ্যাক্সেস ব্যবহার করা হয়েছে। আর এই লোকাল অ্যাডমিন এখন আমাদের সঙ্গেই আছে। আমার মন বলছে এই মুহূর্তে আমরা ছাড়াও এই নিস্তব্ধ করিডোরে আরও কেউ আছে, এমন কেউ যে খুব সহজেই নিচের ওই বহুস্তরীয় নিরাপত্তা বলয় ভেদ করতে পারে, বিন্দুমাত্র সন্দেহের উদ্রেক করা ছাড়াই। পিয়ালার তিতির, আমাদের এক্ষুনি ওই ঘরের ভেদিকেও খুঁজে বের করতে হবে। তার আর প্রয়োজন পড়বে না স্যার। ঠিক সেই মুহূর্তেই কিছুটা দূর থেকে একটা ভারী বুটের শব্দ পাওয়া গেল। প্রফেসর আর তিতির শব্দের উৎস অনুসন্ধান করে ঘুরে তাকাতেই দেখল নাইট শিফটের সিস্টেম ইঞ্জিনিয়ার দেবব্রত এসে উপস্থিত হয়েছে তাদের সামনে। তার মুখে এক অদ্ভুত শীতল হাসি। প্রফেসর সেনগুপ্ত, আপনার বুদ্ধির তারিফ করতেই হয়। ভেবেছিলাম তিতির মণ্ডলা তত্ত্ব বুঝতে বুঝতেই খেলা শেষ হয়ে যাবে। দেবব্রত পকেট থেকে একটা ফোন বের করল। কিন্তু আপনারা যে বড্ড দেরি করে ফেললেন। তিতি নিজের সার্ভিস রিভলভার বের করার আগেই প্রফেসর তাকে ইশারায় থামতে বললেন। প্রফেসর শান্ত গলায় বলে উঠলেন, দেরি কি সত্যি হয়েছে, নাকি তুমি চাণক্যর পঞ্চম বলয়টার কথা ভুলে গেলে? দেবব্রতের মুখের হাসি হঠাৎ মিলিয়ে গেল। মানে? চাণক্যের পঞ্চম বলয় হলো মিত্র। মিত্র তিতির যখন আমার বাড়িতে ধারাটা আমায় প্রথম দেখায়, তখনই আমি বুঝতে পেরেছিলাম এত বড় হ্যাকিং কোনো সিস্টেমের লোকের সাহায্য ছাড়া করা সম্ভব নয়। আর আমি বুঝতে পেরেছিলাম যে পিছনেও কোনো অদৃশ্য মাথা কলকাঠি নাড়ছে। আমি তখনই কলকাতা সাইবার সেলের হেড কমান্ডকে মেসেজ করে তোমাদের ব্যাকআপ সার্ভারের
আইসোলেশন প্রোটোকল চালু করতে বলেছিলাম। বলেই প্রফেসর তিতিরের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তিতির, চাণক্য আমাদের শেখান, শত্রু যখন ভাববে সে জিতে গেছে, ঠিক তখনই তাকে মূলে আঘাত হানো। তিতির এক মুহূর্ত সময় নষ্ট না করে ল্যাপটপে ব্যাকআপের এয়ার গ্যাপ আইসোলেশন কমান্ড এন্টার করে দিল। এক লহমায় পুরো সেন্ট্রাল সার্ভারের সাথে ব্যাকআপ রুমের ফিজিক্যাল কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেল। স্ক্রিনে লাল অক্ষরের সংকেত ফুটে উঠল, সিস্টেম আইসোলেটেড, অল ব্যাকআপ ডেটা সিকিউরড। দেবব্রতর হাত থেকে মোবাইলটা খসে পড়ল। দরজার বাইরে ততক্ষণে কলকাতা পুলিশের সশস্ত্র টিম এসে পৌঁছে গেছে। দেবব্রত বাবু, আপনি যে স্কুলে ইতিহাস পড়েছেন, এই যে এনাকে দেখছেন, ইনি ওই স্কুলের। অদ্ভুতভাবে তিতিরের মুখে এই কথা শুনে দেবব্রত মুচকি হাসল। আপনারা এনাকে নিয়ে যান। বেশ কয়েকজন পুলিশ তিতিরের অর্ডারে এগিয়ে গেল দেবব্রতর দিকে। ঘণ্টা খানেক পর রোদের সোনালি আলো সল্টলেকের কাঁচের বিল্ডিংগুলোর ওপর এসে পড়েছিল। দেবব্রতকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়ার পর নিজের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে প্রফেসরকে সঙ্গে করে ডেটা সেন্টার থেকে বেরিয়ে এলো তিতির। তিতির একটা দীর্ঘশ্বাস ফেলে প্রফেসরের দিকে তাকালো। রাতের ক্লান্তি আর এখন এমন রুদ্ধশ্বাস উত্তেজনার পর প্রফেসরের চোখ মুখ বিধ্বস্ত এখন। তিতির কৃতজ্ঞতার সাথে বলল, আজ আপনি না থাকলে রিজার্ভ ব্যাংকের পুরো হিস্ট্রি মুছে যেত স্যার। থ্যাংক ইউ। আমি আপনাকে বিব্রত করেছি জানি স্যার, কিন্তু আমার ভরসাস্থল তো আপনি স্যার। প্রফেসর সেনগুপ্ত হালকা হেসে বললেন, আমি বিব্রত হইনি তিতি, আর তাছাড়া আমার প্রাক্তন সেরা ছাত্রীর সম্মান বাঁচানোটাও তো আমার কর্তব্য, তাই না? প্রফেসরের চোখের সেই চেনা উজ্জ্বলতা আর কথার ইঙ্গিত তিতিরের বুকের ভেতর সেই পুরনো স্পন্দনটা আবার জাগিয়ে তুলল। নিজেকে অনেক সংযত রেখে তিতির গাড়িতে এসে বসল। পাশ থেকে প্রফেসর বলল, কিন্তু একটা খটকা থেকেই গেল তিতির। আমার কেন জানি মনে হচ্ছে যে শুধু দেবব্রত নয়, এর পেছনে আরো বড় কোনো মাথা আছে। পুলিশ দেবব্রতকে নিয়ে যাওয়ার আগে ওর এই হাসিটা, না 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 না, কিছু তো একটা সমস্যা আছে। তিতির প্রফেসরের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়েছিল। ঠিক সেই সময় তিতিরের ব্যক্তিগত ফোনটা সশব্দে বেজে ওঠে। হ্যালো, কি কি বলছোটা কি? পাওয়ার গ্রিড অ্যাটাক হয়েছে? ও মাই গড! আমি জানতাম হে, খেলাটা তো সোজা নয় যতটা আমরা ভাবছিলাম। এমন সময় প্রফেসরের ফোনে ঢুকলো একটা আননোন ভিডিও কল। ফোনের ওই প্রান্তে থাকা মানুষটা চারিপাশ ভীষণ অন্ধকার, তবে তার চোখ মুখ অন্ধকারেও বড় চেনা লাগলো প্রফেসরের। হ্যালো স্যার, আমায় নিশ্চয় মনে নেই আপনার। ছেলেবেলায় ইতিহাস আমার ফেভারিট সাবজেক্ট ছিল। আপনি ছিলেন আমার বাবার বন্ধু। সেই সুবাদে আমি আপনার বাড়ি ইতিহাস বুঝতে যেতাম। তখনও আপনি দি প্রফেসর সেনগুপ্ত হননি। আমি তনুজ রায়, আমি আপনাকে শ্রদ্ধা করি স্যার। তাই আজ সবচেয়ে বড় ম্যাজিক শো দেখানোর আগে আপনাকে সচেতন করে দিতে এলাম। আমার লক্ষ্য রিজার্ভ ব্যাংকের ডেটাবেস নয় স্যার, কোনো কালেই ছিল না। আমার লক্ষ্য কলকাতার মেন পাওয়ার গ্রিড। আমি এই কলকাতা শহরকে এমন এক অন্ধকারে ডোবাবো যা এই শহর আগে চাক্ষুষ করেনি। আমি আমার কোনো স্টুডেন্টকে ভুলি না তনুজ। সব স্টুডেন্টের হাল হকিকত আমি জানি। চশমার উপর দিয়ে তোমার এই উজ্জ্বল চোখ দুটো আমি আজও চিনি হে। তোমার বাবা তো বিখ্যাত মানুষ, প্রত্নতত্ত্ববিদ সত্যচরণ রায়। বোধহয় 2 বছর আগে যিনি সুইসাইড করেন, তাই তো? সরি স্যার, আপনার মনে হয় কোথাও একটু ভুল হচ্ছে। সুইসাইড নয় স্যার, খুন, পার্টি খুন।
তনুজের গলার আওয়াজ হঠাৎ হিংস্র হয়ে উঠল। মানুষটার অপরাধ ছিল কেবল এইটুকুই, সে এই শহরের ঐতিহ্য, হেরিটেজ বুক দিয়ে আগলে রাখতে চেয়েছিল। আপনি আপনি জানেন না স্যার, আমাদের সিস্টেমের মধ্যেই লুকিয়ে আছে অন্ধকার। আর আমি এই খুন ধরা সমাজকে টের পাওয়াবো আসল অন্ধকার ঠিক কতটা ভয়ানক হতে পারে, কি অভিশাপ নিয়ে আসতে পারে। যেমন অভিশাপ, যেমন অন্ধকার 2 বছর আগে নেমে এসেছিল আমার জীবনে। জানেন স্যার, জানেন আমার মাও এই আঘাত সহ্য করতে না পেরে বলেই আটকে গেল তনুজ। প্রফেসর বুঝলেন পিতৃমাতৃহীন ছেলেটা কি বিপুল কষ্ট চেপে রেখেছে এই কয়েকটা বছর। শান্ত হও তনুজ, শান্ত হও। আমি বুঝতে পারছি তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা অন্যায়, কিন্তু চুপ করুন স্যার, এটা আপনার ক্লাসরুম নয়, আর আমিও আপনার সেই ছোটবেলার বাধ্য ছাত্র নই। অলরেডি আমি আমার কাজ করে দিয়েছি, আর আপনি আপনি আমায় কত কথা শোনাচ্ছেন। আপনি কি পারতেন না এত বড় একটা ঘটনা ঘটার পর নিজের বন্ধুর পরিবারের খোঁজ নিতে? আমি জানি আপনি পারতেন। সে ছাড়ুন, ওসব পুরনো কাসন্তি ঘেটে এখন আর লাভ নেই। আপাতত আপনার হাতে আছে মাত্র 15 মিনিট এই শহরকে অন্ধকারের হাত থেকে বাঁচানোর জন্য। কি বুঝলেন স্যার? সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না স্যার। টাইম ইজ রানিং। ঠিক ঠক, ঠিক ঠক, ঠিক ঠক। এগুলো তুমি ঠিক করছো না তনুজ। প্রফেসরের কথা ভ্রুক্ষেপ না করে তনুজ বলে ওঠে, আর শুনুন, দেবব্রত আমারই দাদা স্যার, কম্পিউটার জিনিয়াস দেবব্রত রায়। ও ধরা পড়লেও নিজের উদ্দেশ্য পূরণ করেছে। এবার আপনি বা ওই করাপ্টেড পুলিশ আবার লোকেশন ট্রেস করার আগে আমি এই শহরকে সবচেয়ে বড় অন্ধকার প্রত্যক্ষ করাবো। শহরকে অন্ধকারে রাখলে তোমার বদলা কিভাবে পূর্ণ হবে? আপনাকে সহজ করে বুঝিয়ে দিচ্ছি স্যার, কারণ আপনাকে আমি শ্রদ্ধা করি। যেভাবে আজ পাওয়ার গ্রিড কোল্যাপস করবে তা ঠিক করতে লাগবে গোটা 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ এনার্জি সোর্স না থাকলে কি হতে পারে ভেবেছেন? লোকে যখন হাহাকার করবে আমি তখন দেব আমার দাবার শেষ চাল। শর্ত রাখবো, আমার বাবার খুনিদের আমার হাতে তুলে দিতে হবে, নইলে এই শহরে কোনোদিন পুনরায় আলো। কথা শেষ হওয়ার আগেই ফোনটা আচমকাই ডিসকানেক্ট হয়ে যায়। স্যার, আমি চেষ্টা করেছিলাম ওর লোকেশন ট্রেস করার, কিন্তু স্যার ও প্রক্সি বা ভিপিএন ইউজ করছে। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। তবে মূল মাথা এখন পুলিশের হাতে বন্দি। এই খেলা তনুজ বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারবে না। প্রফেসর অনির্বাণ সেনগুপ্ত এক মুহূর্তের জন্য নিজের মেজাজ হারালেন না। তিনি যথারীতি আত্মবিশ্বাসী। তার চোখের সামনে তখন ভেসে উঠছে বহুদিন আগের কিছু স্মৃতি। ছোট্ট একটা বছর 15 ছেলে হাতে ইতিহাসের বই নিয়ে প্রফেসরের হাওড়ার বাড়ির লাইব্রেরি ঘরে এসে বসে থাকত। কত স্নেহ করতেন তিনি ছেলেটাকে। নিজে ওকে শেখাতেন কিভাবে প্রাচীন পুঁথি পাঠোদ্ধার করতে হয়। নতুন জিনিস শেখার আর অজানাকে জানার এক তীব্র আকাঙ্ক্ষা ছিল ছেলেটির। সেই মিষ্টি ছেলেটাই আজ ক্ষোভের আগুনে পুড়ে একজন মারাত্মক সাইবার অপরাধীতে পরিণত হয়েছে। তার চোখের সামনে ভেসে উঠেছিল 2 বছর আগে কাগজে পড়া তনুজের মৃত বাবা সৎ ও নীতিবান অফিসার সত্যচরণ রায়ের সেই ট্র্যাজিক মৃত্যুর ছবি। সত্যচরণ তার ক্লাসমেট ছিল। সত্যচরণ ছিলেন স্টেট আর্কিওলজি ডিপার্টমেন্টের চিফ ইন্সপেক্টর। 2 বছর আগে কলকাতার উত্তর অংশের বেশ কিছু শতাব্দী প্রাচীন হেরিটেজ ভবন আর প্রাচীন মন্দির গুঁড়িয়ে দিয়ে সেখানে হাজার হাজার কোটি টাকার অবৈধ প্রমোটিং সিন্ডিকেট গড়ে তোলার
পরিকল্পনা করেছিল একদল প্রভাবশালী রাজনীতিবিদ ও মাফিয়া চক্র। সত্যচরণ রায় একাই লড়েছিলেন। তিনি কোনো এক গোপন ফাইল সামনে আনতে চেয়েছিলেন। কোটি কোটি টাকার ঘুষের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন নাকি তিনি। নিউজ মিডিয়া যখন তার নামে জয়ধ্বনি করছে, তখন হঠাৎই পরিস্থিতির বদল ঘটে, যার পরিণতি হয়েছিল ভয়াবহ। রাতারাতি সত্যচরণ বাবুর বিরুদ্ধে ভুয়ো নথিপত্র বানিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির মিথ্যা অভিযোগ আনা হয়। খবরের কাগজ আর টিভির পর্দায় প্রথমে তার লড়াইয়ের কাহিনী প্রচারিত হলেও ধীরে ধীরে তার চরিত্র হনন করা হয়েছিল। তার সততাকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল কিছু উচ্চপদস্থ অফিসার। বারংবার অপমানে বিপর্যস্ত হয়ে সত্যচরণের মতো অনেস্ট অফিসার হয়তো নিজেকে ক্ষমাই করতে পারেননি। একদিন সকালে তার সরকারি বাসভবনের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। বাবার এই অপমান আর বিচার না পাওয়ার ধাক্কা সহ্য করতে না পেরে তনুজ আর তার দাদা এমন অপরাধীতে পরিণত হয়েছে। একা হয়ে যাওয়া, নিখোঁজ হয়ে যাওয়া তনুজ তখন থেকেই হয়তো শপথ নিয়েছে যে সিস্টেম, যে পুলিশ আর যে দুর্নীতিগ্রস্ত প্রশাসন তার হাসি খুশি পরিবারটাকে ধ্বংস করেছে, প্রযুক্তিকেই অস্ত্র বানিয়ে সে তাদেরই অহংকার চুরমার করবে। হঠাৎই প্রফেসরের নিজেকে অপরাধী মনে হয়। তিনি কি পারতেন না এই দুর্দিনে তনুজের পাশে দাঁড়াতে, ওর খোঁজ নিতে? প্রফেসরেরও ভুল হয়েছে এই কঠিন সময়ে তার ছাত্রের খোঁজ না নেওয়া, তার বন্ধুর পরিবারের পাশে না থাকা। একজন নিজের মানুষ পাশে থাকলে অতি বড় যুদ্ধ জেতা সম্ভব। মনে মনে ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললেন প্রফেসর। তনুজ প্রতিশোধের আগুনে অন্ধ হতে পারে, কিন্তু সে তার বাবার আদর্শকে এক ফোঁটাও ভোলেনি। ও কখনোই সাধারণ মানুষের জীবন বিপন্ন করতে পারে না। হাসপাতাল বা মেট্রো রেল বা ধরো কলকাতা বিমানবন্দরের ক্ষতিও করবে না। ও শুধু এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমের মুখোশটা খুলে দিতে চায়। কিন্তু স্যার, পাওয়ার গ্রিড ডাউন হলে তো সব অন্ধকার হয়ে যাবে। প্রফেসর আত্মবিশ্বাসের সাথে বললেন, না না, পাওয়ার গ্রিড পুরো ডাউন হবে না। কিন্তু এখন তাহলে আপনি কি করবেন স্যার? আমার মনে হয় ও সেন্ট্রাল গ্রিডের ওই মেইন কারেন্ট অফ করবে না, সাবস্টেশনগুলোকেই টার্গেট করবে। অর্থাৎ ও শুধু এই শহরের ভিআইপি জোন, লালবাজার, গভর্নমেন্ট হেডকোয়ার্টার্স আর এই ধরো পাওয়ার করিডোরগুলোকে ব্ল্যাক আউট করতে চায়। কিন্তু ওটা হলেও সাধারণ মানুষই তো ভুগবে। এটা আটকাতে আমাদের চাণক্যের শেষ চালটা খেলতে হবে। চাণক্যের শেষ চাল? তিতির বিভ্রান্ত চোখে তাকালো। হ্যাঁ, চাণক্য তার অর্থশাস্ত্রে এই বিদ্রোহী শক্তির মোকাবিলার ভেদ এবং সাম নীতির কথা বলেছিলেন। আর মণ্ডলা তত্ত্বের দ্বাদশ বা শেষ বলয় অবস্থান করছে আম্বীর্য, বা যে রাজা শত্রুর মূল শক্তির উৎসকে ধ্বংস না করে তার মনস্তাত্ত্বিক আবেগ বা দুর্বলতাকে নিজের দিকে ঘুরিয়ে নেওয়া। হ্যাঁ, তনুজের শক্তির উৎস হচ্ছে প্রতিশোধ, কিন্তু তার দুর্বলতা হলো তার বাবার প্রতি অপার ভালোবাসা। প্রফেসর পকেটে হাত দিয়ে কিছু একটা ভাবলেন। ওর বাবা স্মৃতির সঙ্গে জড়িত কিছু, ওর বাবা যখন মারা যান তখন ওর বাবার নামেও একটা মামলা হয়েছিল। আচ্ছা, ওর বাবার মারা যাওয়ার তারিখটা কত বলো তো? তিতির চমকে উঠল। একটু সময় দিন স্যার। একটা সময় নেই তিতির, সময় নেই। তনুজ ওর বাবাকে কতটা ভালোবাসে আমি বুঝতে পারছি। ও যে সিস্টেম ব্যাকডোর তৈরি করেছে সেখানেও নিজের বাবার নামের সঙ্গে জড়িয়ে কোনো কিছুকে অবশ্যই এনক্রিপশন কি হিসেবে ব্যবহার করছে। যদি আমি শিওর নই, কিন্তু তাহলেও আমাদের রিস্কটা নিতেই হবে। আমাদের হাতে আর অপশনও নেই। হে চলো তিতির, সেন্ট্রাল পাওয়ার গ্রিডের কন্ট্রোল রুমে পৌঁছতে আমাদের হাতে মাত্র 10 মিনিট আছে। আর তনুজের বাবার কেসটার কমপ্লিট ডিটেলস আমরা এক্ষুনি চাই। নাও, এটা একটু তাড়াতাড়ি করো।
সল্টলেকের সিইএসসি সেন্ট্রাল পাওয়ার গ্রিড রুমের বিশাল মাল্টিস্ক্রিন ডিসপ্লে তখন লাল রঙে রাঙা। তাবড় তাবড় ইঞ্জিনিয়ারদের মাথায় হাত। শহরের বিভিন্ন প্রান্তে পাওয়ার সাপ্লাই গ্রিড এক এক করে ট্রিপ করতে শুরু করেছে। ততক্ষণে স্ক্রিনে কাউন্টডাউন চলছে। 3 মিনিট 20 সেকেন্ড বাকি। ম্যাডাম ফায়ারওয়াল পুরোপুরি লকড, কোনো কমেন্ট কাজ করছে না। প্রফেসর সেনগুপ্ত মুহূর্ত মাত্র দেরি না করে সরাসরি তিতিরের উদ্দেশ্যে বললেন, তিতির, আমার কথা মতো কোড টাইপ করো। পাসওয়ার্ডের এন্ট্রি হবে সত্যচরণ রায়ের সে ঐতিহাসিক মামলার তারিখ SATY/06/09/হেরিটেজ HERITAGE। টাইপ ইট। তিতির তড়িৎ গতিতে কিবোর্ডে কোডটা টাইপ করে এন্টার প্রেস করলো। সবার মধ্যে চরম উত্তেজনা। স্ক্রিনের লাল ওয়ার্নিং সিগন্যালটা একবার দপ করে জ্বলে উঠল, কিন্তু পাসওয়ার্ড ভুল দেখালো না। স্ক্রিনে ভেসে উঠল একটা টেক্সট বক্স। Dad, you are right. The system is corrupted. But I refuse to burn the innocents with it. System overridden. Malware purged. Power grid restored to normal. কন্ট্রোল রুমের সমস্ত ইঞ্জিনিয়ার দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্বস্তির হাসি হাসলেন। ব্রেভ হো তিতির ম্যাম, ব্রেভ হো। তিতির বিব্রত হয়ে বাধা দিতে গেলে প্রফেসর সেনগুপ্ত ইঙ্গিতে তাকে থামাতে বললেন। তিতির প্রফেসরের পাশে এসে দাঁড়ালো। ক্লান্ত মুখে একটা মিষ্টি হাসি ফুটিয়ে সে বলল, আজ বুঝলাম স্যার কেন আপনি আজও এক এবং অদ্বিতীয়। আর বুঝলাম চাণক্যের নীতি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না, অপরাধের জাল কাটতেও তার ভূমিকা অনস্বীকার্য। প্রফেসর মৃদু হেসে তাকালেন রোদ ঝলমলে আকাশটার দিকে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মানুষের ইতিহাসের জ্ঞানের প্রয়োগকে বাস্তবে করলে অনেক বিপদ আটকানো যায়। তিতির ঘড়িটার দিকে তাকালো। মূল অপরাধী কিন্তু এখনো নাগালের বাইরে স্যার। তাকে ধরা তোমাদের কাজ তিথি। আমি তো আর মোটা অঙ্কের মাইনে পাই না চোর ধরতে। ঠাট্টার স্বর ভেসে এলো প্রফেসরের গলা থেকে। বলছিলাম তাহলে স্যার, এখন আমি কি আপনার রাজপ্রাসাদে 1 কাপ দার্জিলিং চায়ে আপনার সঙ্গী হতে পারি? প্রফেসর মৃদু হেসে স্করপিওতে নিজের চালকের আসনে বসলেন। তিতির নানা করে বাধা দিতে গেল। প্রফেসর তাকে হাতের ইশারায় থামতে বললেন। বাধা দিও না তিতির। আজ সকালে দেবীর সাহায্যে আসতে পেরে নিজেকে দেবীর বাহন ফিল হচ্ছি। আজ আমায় বাহনের কর্তব্য করতে দাও। হ্যাঁ, আপনিও পারেন বটে স্যার। প্রফেসরের কথা শুনে বাচ্চাদের মতো সশব্দে হেসে ফেলে কলকাতা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সিনিয়র ইন্সপেক্টর তিতির বসু। হাওড়ার পুরনো বাড়ির সামনে যখন তিতিরের স্করপিও এসে থামল, তখন বেশ বেলা গড়িয়েছে। রোদের প্রখর তাপ প্রাচীন বাড়িটার নোনা ধরা দেওয়ালগুলোয় ঠিকরে পড়ছে যেন। গাড়ি থেকে নেমে বিশাল কাঠের ভারী দরজা ঠেলে প্রবেশ করতেই তিতিরের চোখ আটকে গেল। বসার ঘরের বিশাল সোফাটায় অন্ধকার কোণের দিকে মুখ করে একজন তরুণ বসে আছে। পরনে কালো হুডি, চোখের নিচে ডার্ক সার্কেল, আর মুখ ভর্তি না কামানো দাড়ি। তার হাত দুটো হাঁটুতে রাখা অবস্থায় প্রবল উত্তেজনায় কাঁপছে। আর সামনের টেবিলের ওপর রাখা একটা ড্রাইভ। তিতি চকিতে কোমরে হাত দিয়ে রিভলভার বের করতে যাচ্ছিল, কিন্তু প্রফেসর হাত তুলে তাকে শান্ত করলেন। না 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 না, অস্ত্রটা নামাও তিতির, অস্ত্রটা নামাও। ওই এখানে আক্রমণ করতে আসেনি। ওই আমার অন্যতম প্রিয় ছাত্র তনুজ। প্রফেসরের গলায় এক অদ্ভুত প্রজ্ঞা ও বিষাদ। তরুণটি ধীরে ধীরে মাথা তুলল। চোখ দুটো রক্তবর্ণ, কিন্তু তাতে হিংস্রতার চেয়ে বেশি উপচে পড়ছে ক্লান্তি আর অসহায়তা। আপনি আমার কোডটা ক্র্যাক করে দিলেন স্যার। আপনি এটা করতে পারলেন স্যার। আমার এত দিনের পরিশ্রম ধুলোয় মিশিয়ে দিলেন। আমি ভেবেছিলাম আমার কথা চিন্তা করে অন্তত আপনি নিজে থেকে সরে যাবেন। আপনি তো জানেন স্যার,
আমার বাবার সাথে কি অন্যায় হয়েছিল? তবে তবে কেন আটকালেন আমায়? প্রফেসর সেনগুপ্ত ধীরে ধীরে এগিয়ে গিয়ে তনুজের সামনে চেয়ারটায় বসলেন। তনুজের কাঁধে অত্যন্ত স্নেহ ও মমতা নিয়ে নিজের হাত রাখলেন, ঠিক যেমনটা 15 বছর আগে রাখতেন। কারণ তনুজ, চাণক্য তার অর্থশাস্ত্রে স্পষ্ট লিখেছেন, ধর্মস্য মূলং অর্থ, অর্থাৎ অর্থস্য মূলং রাজ্যং, রাজস্য মূলং ইন্দ্রিয় জয়। রাগের মাথায় ইন্দ্রিয় অর্থাৎ আবেগের বশে যে যুদ্ধ শুরু হয় তাতে রাজধর্ম ধ্বংস হয়। চাণক্য কখনো রাগের বশে সাম্রাজ্য ধ্বংস করেননি। তিনি অন্যায়ের মূল উপড়ে ফেলে নতুন ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। তুমি আজ কলকাতা শহরকে অন্ধকারে ডুবিয়ে দিলে জয় হতো কার? বরং শহরের বহু নির্দোষ সাধারণ মানুষের ক্ষতি হতো। আর যে আসল অপরাধীরা তোমার বাবার রক্তে হাত রাঙিয়েছে, তারা কিছুদিনের জন্য বিদেশে ঘুরতে গিয়ে এসি ঘরে বসে হেসে হেসে মজা দেখত। আত্মগ্লানিতে মুখটা ঝুলে পড়ল তনুজের। তাহলে তাহলে আমি কি করব স্যার? এই দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার আর লবিটা আজও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। মিডিয়া আমার বাবার চরিত্র ধুলোয় মিশিয়ে দিয়েছিল। আমায় কে বিচার দেবে স্যার? বিচারে সিস্টেমই দেবে তনুজ। তিতির এগিয়ে এসে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আমি সাইবার সেলের অফিসার হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু তার জন্য তোমাকে সঠিক পথ বেছে নিতে হবে ভাই। তনুজ টেবিলের ওপর রাখা ড্রাইভটা তিতিরের দিকে ঠেলে দিল। ওটার ভেতরে আমার বাবার ওপর হওয়া সমস্ত চক্রান্তের নথি আছে, আর আছে সেই মানুষটার নাম, যার কারণে বাবা, সে অন্য কেউ নয় তিতিরদি, আমাদের মহান নেতা রাজীব শর্মা। তিতিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাজীব শর্মা? পুরো সিস্টেম, মানে পুরো পুলিশি সিস্টেম যার কথায় উঠে আর বসে, সেই রাজীব শর্মা? তিতির দ্রুত ড্রাইভটা ব্যাগে ঢোকালো। তনুজের কথা সত্য হলে সামনের লড়াইটা ভীষণ কঠিন। কৌটিল্যের চতুরোপায় নীতি, সাম দাম দণ্ড ভেদ। তুমি দণ্ডনীতি ব্যবহার করতে গিয়ে পথ হারাচ্ছিলে তনুজ, কিন্তু এখন এই ভেদের মাধ্যমে আসল অপরাধীদের মুখোশ খুলে দেওয়ার সময় এসেছে। সিস্টেমে সবাই খারাপ লোক নয় বাবা। এই সিস্টেমে যেমন রাজীব শর্মার মতো কিট আছে, তেমনই আছে তিতিরের মতো ব্রেভ অনেস্ট অফিসার। তুমি দেখো, সত্যচরণবাবুর সততা এবার কলঙ্কমুক্ত হবেই। মনোজ তামাং ট্রেতে 3 কাপ ধোঁয়া ওঠা গরম দার্জিলিং টি আর প্রফেসর সেনগুপ্তের প্রিয় বিস্কুট নিয়ে লাইব্রেরি ঘরে প্রবেশ করল। প্রফেসরের নির্দেশে সে তনুজের দিকে 1 কাপ চা বাড়িয়ে দিল প্রথমে। তনুজ কাঁপা হাতে চায়ের কাপটা ধরল। সে কিছু মুহূর্তের জন্য পুনরায় তার হারিয়ে যাওয়া শৈশবে ফিরে গেল। ইনি তো সেই মানুষটা যাকে দেখে স্বপ্ন দেখত তনুজ। ইনিই তার গুরু, দ্বিতীয় পিতা। প্রফেসরের কথা মতো তনুজ আইনতভাবে আত্মসমর্পণ করল। তিতির তনুজকে ব্যক্তিগতভাবে নিশ্চিত করে প্রতিশ্রুতি দিল, রাজীব শর্মার বিরুদ্ধে আইনি লড়াইয়ে তনুজকে সম্পূর্ণ সরকারি সুরক্ষা এবং বাবার অন্যায়ের বিচারের আইনি সহায়তা দেওয়া তার দায়িত্ব। পুলিশের গাড়ি যখন তনুজকে নিয়ে চলে গেল, প্রফেসরের লাইব্রেরির ঘরের বারান্দায় গিয়ে দাঁড়ালো তিতির। সকালের সোনালি রোদ এসে পড়েছে প্রফেসরের কাঁচা পাকা চুলে। ধন্যবাদ স্যার, আজ আপনি শুধু শহরকে অন্ধকারের হাত থেকেই বাঁচালেন না, একটা দিকভ্রান্ত ছেলেকে আবার সত্যের পথে ফিরিয়ে আনলেন। তিতির প্রফেসরের পাশে এসে দাঁড়ালো। প্রফেসর চশমাটা মুছে নিয়ে আবার চোখে পড়লেন। ইতিহাস কখনো কাউকে হতাশ করে না তিতির, যদি মানুষ ইতিহাসকে বুঝতে পারে। মনোজ তামাং তিতিরের দিকে এগিয়ে এসে একটা মিষ্টি হাসি হেসে ফিসফিস করে বললেন, মেম সাহেব, স্যার আজ অনেক দিন পর এত শান্তিতে হাসলেন। আপনি না এলে এই শহরের অন্ধকার আর এই ঘরের নীরবতা কোনোটাই কাটতো না বোধহয়। তিতির প্রফেসরের দিকে তাকালো।
প্রফেসরের পরনে তিতিরের পছন্দের সেই স্কাই ব্লু শার্ট আর চোখে মুখে গভীর প্রশান্তির ছাপ। ভারী ভালো লাগলো তিতিরের। তিতির বুঝতে পারল প্রফেসরের জীবনের চারপাশে যে অদৃশ্য দেওয়াল ছিল সেখানে আজ এক নতুন ভোরের আলো উকি দিচ্ছে। তাহলে স্যার পরবর্তী কোনো ইতিহাসের ধাঁধা এলে এই শেষা কি আবার হাওড়ারই প্রাচীন বাড়িতে কড়া নাড়তে পারে? তিতিরের গলায় অনুরাগের সুমিষ্ট সুর। প্রফেসর অনির্বাণ সেনগুপ্ত মুচকি হেসে শান্ত গলায় বললেন, তোমার জন্যে আমার দরজা সবসময় খোলা থাকবে তিতি, তোমাকে আমি স্নেহ করি। হাওড়ার সেই পুরনো গলি পেরিয়ে যখন পুনরায় রোদ ঝলমলে শহরের রাস্তায় স্করপিও ছুটিয়ে দিল তিতির, তার মনের ভিতরের সব সংশয় আর ক্লান্তি তখন এক লহমায় উধাও হয়ে গিয়েছে। তার সামনে এখন অনেক দায়িত্ব, যদিও এখন দায়িত্বের কথা ভাবতে ভালো লাগছে না। এখন খালি মনে পড়ছে প্রফেসর সেনগুপ্তের কথা। তিতির মনে মনে প্রতিজ্ঞা করলো, আপনার ওই অদৃশ্য দেওয়াল আমি টপকাবই স্যার। যদি সোজাভাবে না পারি তাহলে আপনার দেখানো পথেই সাম দাম দণ্ড ভেদ নীতির আশ্রয় নেব। শেষ হলো আমাদের আজকের বিশেষ নিবেদন। লেখক সুভাষিস সাঁতরার কলমে চক্রবুহে চাণক্য। ইতিহাসের অধ্যাপক অনির্বাণ সেনগুপ্ত সিরিজের প্রথম এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আজকের গল্পে তিতিরের চরিত্রে অদ্রিজা, তনুজের চরিত্রে সম্রাট, দেবব্রত এবং গল্পের সূত্রধারের ভূমিকায় আমি গোরা, মনোজ ও ইঞ্জিনিয়ারের চরিত্রে দেবাশিস এবং সোমনাথ, পোস্টার ডিজাইনে রাজ, সাউন্ড ডিজাইনে সৌম্যদীপ ও শুভম কর মহাপাত্র, স্ক্রিপ্ট, এপিসোড ম্যানেজমেন্ট ও অডিও অ্যাডাপশনে তুফান, রাজ ও সৌরভ। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও গল্প শুনতে সঙ্গে থাকুন ফ্যাবুলাস টেলসের। তাহলে আজ আপাতত এই পর্যন্তই। পরবর্তীতে আবারও কোনো এক স্পেশাল গল্প নিয়ে হাজির হব আমরা, টিম ফ্যাবুলাস টেলস। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন আর সর্বোপরি গল্প শুনতে থাকুন। শুভরাত্রি।